আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের অনলাইন প্ল্যাটফর্ম বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেওয়ান মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান। আজকে আমি দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের তোমাদের যে দ্বাদশ অধ্যায় প্রাত্যহিক জীবনে তড়িৎ, তার মধ্যে থেকে একটি সৃজনশীল প্রশ্ন যেটি তোমাদের শর্ট সাজেশনে দেওয়া হয়েছে, সেই সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের আজকে ক্লাস নং হচ্ছে 46। ঠিক আছে, তোমরা সিরিয়ালি সবগুলো ক্লাস দেখবে, তাহলে উপকৃত হবে। তো আমরা প্রথমে উদ্দীপকটি দেখে নিই। আচ্ছা, আমাদের এটা হচ্ছে অধ্যায় 12। এখানে তোমাদের সৃজনশীল 15 যে সাজেশন দেওয়া হয়েছিল সেখানকার। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি দেখানো হয়েছে। ঠিক আছে, কপার সালফেট দ্রবণের মধ্যে তড়িৎ বিশ্লেষণ করছে এখানে, অর্থাৎ এটা বিশ্লেষণের মাধ্যমে কপার সালফেটটা ভেঙে যাবে। আচ্ছা, আমাদের ক নাম্বার প্রশ্ন হচ্ছে তড়িৎ বর্তনী কাকে বলে? নাম্বার খ, বাল্বের গায়ে 100 ভোল্ট 60 ওয়াট এর অর্থ কি? গ, উদ্দীপকের আলোকে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ ব্যাখ্যা করো। আমরা এখানে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণটা ব্যাখ্যা করব। ঘ, প্রাত্যহিক জীবনে উদ্দীপকের প্রক্রিয়াটির গুরুত্ব বিশ্লেষণ করো। আমাদের দৈনন্দিন জীবনে, প্রাত্যহিক জীবনে এই প্রক্রিয়াটা অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব কি আমরা সেটি বিশ্লেষণ করব। আচ্ছা, ক নাম্বার প্রশ্ন, তড়িৎ বর্তনী কাকে বলে? তোমরা এটা জানো, এই খুব ছোট্ট একটা সংজ্ঞা তোমাদের বইতেও আছে। তড়িৎ প্রবাহ চলার যে সম্পূর্ণ পথটা, ঠিক আছে, তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথ যেটা, এটাই হচ্ছে তড়িৎ বর্তনী। আমরা একটু দেখে নেই তাহলে বুঝতে পারবো। দেখো, এখানে আমি একটা খুব সরল, খুব সহজ একটা বর্তনী এঁকেছি। এটিও একটা তড়িৎ বর্তনী। ঠিক আছে, অর্থাৎ এখানে দেখা একটা তড়িৎ কোষ বা একটা ব্যাটারি দেয়া আছে, শুষ্ক কোষও বলতে পারো এটাকে। আচ্ছা, তড়িৎ উৎস বলতে পারি আমরা। একটা তড়িৎ উৎসের দুই প্রান্ত, এটা হচ্ছে প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত। এই প্লাস প্রান্ত থেকে একটা তার বের হবে, এটি একটি বাল্বের সাথে যুক্ত হবে। বাল্বের অপর প্রান্ত থেকে একটা তার সুইচ হয়ে আবার ব্যাটারির ঋণাত্মক প্রান্তে চলে আসবে। তাহলে এই যে খুব ছোট্ট একটা পথ, সরল একটা পথ, এটি হচ্ছে তড়িৎ বর্তনী। আচ্ছা, তাহলে তড়িৎ প্রবাহ চলার যে সংক্ষিপ্ত পথটা সেটিকে কি বলে? তড়িৎ বর্তনী বলে। অর্থাৎ এটি হচ্ছে আমাদের তড়িৎ বর্তনী। ঠিক আছে, এটা আরো জটিল হতে পারে। এখানে বাল্ব 3-4টা থাকতে পারে, এখানে একটা থাকতে পারে বাল্ব। ঠিক আছে, ধরো এখানে একটা বাল্ব আছে, হ্যাঁ, আবার এখানে একটা ফ্যান থাকতে পারে। এটাও একটা তড়িৎ বর্তনী। ঠিক আছে, অর্থাৎ এটা সরল জটিল কি হবে সেটা আমাদের বাসা বাড়িতে কি কি সংযোগ আছে সেটার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের তড়িৎ বর্তনী। আচ্ছা, নাম্বার খ, বাল্বের গায়ে 100 ভোল্ট 60 ওয়াট এর অর্থ কি? তোমরা দেখে থাকবে যে আমাদের বইতে সাধারণত 220 ভোল্ট দেয়া থাকে, যে বাল্বের গায়ে 220 ভোল্ট 60 ওয়াট এর অর্থ কি? এটা সম্ভবত কোনো একটা বোর্ডে আসছিল, এটা নরমালি এইভাবে আসে না। ঠিক আছে, এখানে থাকে 220 ভোল্ট। তো যাই থাক, তোমরা 220 এর জায়গায় 100 লিখবে, তাহলেই হবে। কারণ হচ্ছে আমাদের বাসা বাড়িতে আমরা যে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করি সেইগুলোর ভোল্টেজ সাধারণত 220 ভোল্টে থাকে। ঠিক আছে, তো বাল্বের গায়ে 100 ভোল্ট 60 ওয়াট এর অর্থ কি? দেখো, এখানে আমাদের একটা বাল্ব আছে, এটা হচ্ছে ফিলামেন্ট। এটা হচ্ছে সেই প্রাচীন আমলের বাল্বগুলো, অর্থাৎ এখন থেকে 10-15 বছর আগে আমরা যেগুলো ইউজ করতাম সেই বাল্ব। হ্যাঁ, আচ্ছা, একটি বাল্বের গায়ে 60 ওয়াট, হ্যাঁ, আর হচ্ছে কি 100 ভোল্ট। তোমরা জানো ভোল্ট হচ্ছে বিভব পার্থক্যের একক, আর এই ডাব্লিউ যেটা ওয়াট, এটা হচ্ছে বিদ্যুৎ ক্ষমতা বা বিদ্যুৎ ক্ষমতা বা যে কোনো ক্ষমতার একক। তো আমরা যেহেতু বিদ্যুতের চ্যাপ্টার, এটা আমরা বিদ্যুতের ক্ষমতা বলবো এটাকে। আচ্ছা, তাহলে এই বাল্বের দুই প্রান্তের বিভব পার্থক্য, অর্থাৎ এটি যে তড়িৎ উৎসের সাথে সংযুক্ত সেটার বিভব পার্থক্য কত? 100 ভোল্ট। অর্থাৎ 100 ভোল্ট বিভব পার্থক্যের কোন একটা উৎসের সাথে এটা সংযুক্ত, এবং এর ক্ষমতা হচ্ছে 60 ওয়াট। মানে কি? মানে হচ্ছে এটি প্রতি সেকেন্ডে 1 সেকেন্ডে 60 জুল বিদ্যুৎ শক্তি ব্যবহার করে তাকে তাপ এবং আলোক শক্তিতে পরিণত করবে। তাপ শক্তি, আলোক শক্তি। বাল্ব জানো তোমরা যে বাল্ব যখন জ্বলে তখন সেখান থেকে যেমন আলোক শক্তি বিকিরণ হয়, সাথে সাথে কিন্তু তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, তুমি যদি
ভালভ যেখানে আছে একটু দূরে হাত রাখো, দেখবা হাত গরম হয়ে গেছে, অর্থাৎ তাপ যে বের হচ্ছে সেখান থেকে সেটা তুমি ফিল করতে পারবে। তো যাই হোক, তাহলে আমাদের 100 ভোল্ট 60 ওয়াট বলতে কি বোঝায় প্রথমে একটু বলে নিবে। এখানে ভোল্ট হচ্ছে বিভব পার্থক্যের একক, আর এই 60 ওয়াট এখানে ওয়াট হচ্ছে বিদ্যুৎ ক্ষমতার একক, ঠিক আছে, বৈদ্যুতিক ক্ষমতা যেটা সেটার একক। তাহলে কি বোঝায় যে বাল্বটি 100 ভোল্ট বিভব পার্থক্যে সংযুক্ত করলে সবচেয়ে উজ্জ্বল ভাবে জ্বলবে। এটা নরমালি এখানে 220 ভোল্ট থাকে, আশা করি 220 ভোল্টই আসবে পরের পরীক্ষায়, মানে তোমাদের পরীক্ষায় আসলে এখানে 220 ভোল্টই সাধারণত থাকে। আর এটি কি করে, প্রতি সেকেন্ডে 60 জুল বিদ্যুৎ শক্তিকে তাপ এবং আলোক শক্তিতে রূপান্তর করে। কারণ তোমরা জানো ক্ষমতার একক হচ্ছে ওয়াট, 1 সেকেন্ডে 1 জুল কাজ করলে তাকে 1 ওয়াট বলে। তাহলে 1 সেকেন্ডে যদি 60 জুল কাজ করে তাহলে সেটা হবে কি 60 ওয়াট, ঠিক আছে। এই এখন আমরা একটু দেখি যে আমাদের গ নাম্বার প্রশ্ন যেটা, উদ্দীপকের আলোকে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ ব্যাখ্যা করো। দেখো এখানে একটি দ্রবণ দেয়া আছে, হ্যাঁ, অর্থাৎ এখানে পানিতে কপার সালফেট কি আছে, দ্রবীভূত অবস্থায় আছে, বিগলিত বা দ্রবীভূত অবস্থায় আছে। আমরা এখানে এই যে একটি তড়িৎ উৎসের সাহায্যে একটি সুইচের মাধ্যমে তার দিয়ে কি করেছে, এখানে তড়িৎ প্রবাহ চালনা করেছে। এর ফলে কি হবে, এই কপার সালফেটের অণুটা ভেঙে যাবে, ভেঙে যে কপার 2+ এবং সালফেট 2- হবে। এটা দেখো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এদিকে চিত্র এঁকেছি। তোমরা কিন্তু এটা যখন পরীক্ষায় অ্যান্সার করবে অবশ্যই ঘ নাম্বারটা যদি বলে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো, ব্যাখ্যা করতে গেলে চিত্র মাস্ট। তুমি বলতে পারো স্যার এখানে চিত্র দেওয়া আছে আমি আবার আঁকবো কেন, তুমি এই চিত্র না আঁকলে এগুলো লিখতেই পারবে না, ঠিক আছে। তাহলে চিত্রটা প্রথমে সুন্দর করে এঁকে নিবে। আচ্ছা, এটা হচ্ছে কপার সালফেটের দ্রবণ, ঠিক আছে, পানিতে কপার সালফেট দ্রবীভূত আছে, এটাকে আমরা ব্লু ভিট্রিওলো বলি, কপার সালফেট 5 অণু পানি। তো যাই হোক, এখানে আমাদের কপার সালফেট বললেই চলবে। কপার সালফেটের দ্রবণ রয়েছে, হ্যাঁ। কপার সালফেট দ্রবণটা পানিতে কি অবস্থায় থাকবে, পানিতে এটা আয়নিত অবস্থায় থাকবে, অর্থাৎ কপার 2+, এখানে হবে কপার সালফেট যখন ভেঙে যাবে হবে কপার 2+ সালফেট 2-, এই 2+ কে তুমি চাইলে একবার লিখতে পারো কপার 2+, আর এটা হচ্ছে সালফেট 2-। তোমরা জানো এটা হচ্ছে এগুলোকে আয়ন বলা হয়, পরমাণু, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার মূলক বা আয়ন, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে কপার 2+ আয়ন আর সালফেট 2- আয়ন, একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক এবং সমপরিমাণ, তাদের চার্জের পরিমাণ সমান, +2 -2। আচ্ছা, এটি হচ্ছে আসলে একটি লবণ, ঠিক আছে। এই লবণটা পানিতে দ্রবীভূত অবস্থায় আছে। আমরা কি করব, এখানে একটি তড়িৎ উৎস বা ব্যাটারির সাহায্যে, হ্যাঁ, একটি সুইচের মাধ্যমে, এটা হচ্ছে সুইচ, আমরা প্রথমে কি করব, এখানে তড়িৎ প্রবাহ চালনা করব। তড়িৎ প্রবাহ চালনা করায় যে কাজটা হবে, এই যে আয়নগুলো ছিল কপার 2+ আয়ন আর সালফেট 2- আয়ন, এই আয়নগুলা এখানে দুই প্রান্তে চলে যাবে। কোন দুই প্রান্তে চলে যাবে সেটা আমরা বোঝার আগে আমাদের বুঝতে হবে এই যে দণ্ডগুলো আমি এখানে দিয়ে রেখেছি, এই দণ্ডগুলা কি, এইগুলাকে বলা হয় ইলেকট্রোড বা তড়িৎদ্বার, ঠিক আছে। এই ইলেকট্রোডগুলো সাধারণত পরিবাহক হয়, অর্থাৎ বিদ্যুৎ পরিবাহী হতে হবে, এগুলা কোনো একটা ধাতু হতে পারে, ঠিক আছে। আবার এগুলা গ্রাফাইটও হয়, কারণ আমরা জানি গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী, ঠিক আছে। তাহলে দেখো এখানে দুইটা ইলেকট্রোড আছে, একটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে আর একটা ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে। নেগেটিভ প্রান্তের সাথে যে ইলেকট্রোডটা যুক্ত তারের মাধ্যমে তার নাম হচ্ছে ক্যাথোড, পজিটিভ তারের মাধ্যমে তারের সাথে যেটা যুক্ত যে ইলেকট্রোড তার নাম হচ্ছে অ্যানোড, ঠিক আছে। আচ্ছা, এখন ক্যাথোড এবং অ্যানোড এটা মনে রাখার একটা কৌশল আছে, কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড। তোমাদের এটা এলোমেলো হয়ে যায় যে প্লাস ক্যাথোড না মাইনাস ক্যাথোড, তো এলোমেলো হবে না ইনশাআল্লাহ, আমি তোমাদের এখন বলে দেব। আচ্ছা, আমরা এখন বিদ্যুৎ প্রবাহিত করলে কি হবে, যে কপার 2+ আর সালফেট 2- আয়ন যেগুলো এই পানিতে বিক্ষিপ্ত অবস্থায় ছিল, হ্যাঁ, আয়নিত অবস্থায় ছিল, এইগুলা কি করবে, এই প্লাসটা কি হবে মাইনাসের প্রতি আকৃষ্ট হবে, আর মাইনাস আয়ন যেটা সেটা কি হবে প্লাসের প্রতি আকৃষ্ট হবে। কারণ আমরা জানি বিপরীতধর্মী চার্জগুলো কি করে, পরস্পরকে আকর্ষণ করে, ঠিক আছে, আর সমধর্মী চার্জ কি করে, বিকর্ষণ করে। এখানে কি করবে তাহলে, কপার 2+ আয়ন বিদ্যুৎ প্রবাহের ফলে এটা কি করবে, এই ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হবে। কারণ কি, ক্যাথোড হচ্ছে মাইনাস। দেখো এখানে ক্যাথোড 2+ আয়নটা, কপার 2+ আয়নটা কোথায় যাবে, ক্যাথোডে যাবে, ঠিক আছে। আচ্ছা, ক্যাথোডে যে সে কি করবে, কপার 2+ কখন হয়, দেখো কপার এটা দুইটা ইলেকট্রন যখন ছেড়ে দেয়, দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে এটা কি হবে কপার 2+ আয়ন, ঠিক আছে। সে কি করেছিল, ইলেকট্রন ছেড়ে দিয়েছিল, অর্থাৎ এটা তোমরা সহজভাবে বোঝার জন্য এদিকে মাইনাসও দিতে পারো, কিন্তু মাইনাস দেওয়াটা আসলে ঠিক না, ঠিক আছে, জাস্ট এটা বোঝার জন্য তুমি দিতে পারো।
যখন ইলেকট্রন দান করে তখন কি হয়, এটা প্লাস চার্জে চার্জিত হয়। ঠিক আছে, কিন্তু আসলে সমীকরণ লেখার নিয়ম হচ্ছে বিক্রিয়ক বাম দিকে, উৎপাদগুলো ডান দিকে। তো যেহেতু এগুলো পরে বিক্রিয়ার পরে হচ্ছে, এগুলো আমরা ডান দিকে লিখব। এই বিক্রিয়াটা হয় কোথায়, ক্যাথোডে। আচ্ছা, ক্যাথোডে যে কি করবে, সরি, আমাদের এই কপারটা যখন এখানে আয়নিত অবস্থায় থাকে তখন সেই অবস্থায় কপার 2+ অবস্থায়। এখন এই কপার 2+ কি করেছে দেখো, দুইটা ইলেকট্রন আগে এসে দান করে আছে, দান করে কপার 2+ হয়েছে। এখন কিন্তু সে আর ইলেকট্রন দান করবে না, এখন সে কি করবে, দুইটা ইলেকট্রন যেগুলো দান করেছিল সেইগুলা সে কি করবে, এই ক্যাথোড থেকে এসে গ্রহণ করবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে তোমরা সহজে কিভাবে মনে রাখবে যে প্লাস যাবে ব্যাটারির মাইনাস প্রান্তের সাথে যেটা যুক্ত, তাহলে প্লাস এটা হচ্ছে ক্যাটায়ন, তার নাম অনুসারে সে যেখানে যায় সেটাকে আমরা নাম দিব কি, ক্যাথোড। তাহলে ক্যাটায়ন যেখানে যায় সেটার নাম হচ্ছে ক্যাথোড। আর অ্যানায়ন যেটা সালফেট 2- এটা যাবে কার কাছে, ব্যাটারির প্লাস প্রান্তের কাছে। তাহলে অ্যানায়ন যেখানে যায়, কপার সালফেট 2- আয়ন, অ্যানায়ন যেখানে যাবে তার নাম হচ্ছে অ্যানোড। তোমরা এইভাবে মনে রাখবে, ক্যাটায়ন যেখানে যাবে সেটার নাম কি, ক্যাথোড, অ্যানায়ন যেখানে যাবে সেটার নাম কি, অ্যানোড। এই তো, তাহলে এই একটা বিপরীতটার কাছে যাবে, এটা আমরা জানি যে প্লাস যাবে মাইনাসের কাছে। ওকে, এই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ আমাদের। তাহলে কি হলো, এই যে কপার সালফেট যেটা ছিল সেখানে কপার 2+ আয়নটা ক্যাথোডে যাবে এবং এখানে ক্যাথোডে যে সে নিস্তরিত হবে, মানে কি, সে যে দুইটা ইলেকট্রন আগে দেয়া অবস্থায় ছিল, দেখো এইদিকে কপার 2+, সে আগেই দুইটা ইলেকট্রন দিয়েছিল, এখন কি করবে, সে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। এখন আর সে দিবে না ইলেকট্রন, দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে আবার কি হবে, কপার ধাতু হবে, এবং এইখানে যে আমাদের ক্যাথোডে যে সে কপার ধাতুগুলা জমা হবে। ঠিক আছে, আচ্ছা, আর সালফেট 2- আয়ন যেটা ছিল সেটা বিপরীত প্রান্তে চলে যাবে। সে এইখানে যে সে কিন্তু আগে ইলেকট্রন গ্রহণ করে মাইনাস হয়েছে, তোমরা জানো ইলেকট্রন গ্রহণ করলে চার্জ মাইনাস হয়। হ্যাঁ, সেই ইলেকট্রন আগে গ্রহণ করেছিল দুইটা, এখন সে অ্যানোডে যে কি করবে, দুইটা ইলেকট্রন দান করবে, দান করে সে কি হবে, নিস্তরিত হবে। ঠিক আছে, আর এইখানে আমরা যে ইলেকট্রোড ব্যবহার করব সেটা আমরা কপারের দিব, যাতে এই সালফেট আয়নটা এখানে যে কপার থেকে ইলেকট্রন কপারকে ছেড়ে দিয়ে, হ্যাঁ, কি হবে, আবার কপার সালফেট হবে এবং এটা দ্রবণের মধ্যে আবার কি করবে, দ্রবণের মধ্যে পড়বে, হ্যাঁ, দ্রবণের সাথে মিশে যাবে। এখন তুমি যদি এখানে কপার না দিয়ে অন্য ধাতু দাও তাহলে কি হবে, এখানে সালফেট আয়নটা যে সে শুধুমাত্র দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে এবং দুইটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার পর পানির সাথে কি করবে, বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কপার তোমার সালফিউরিক অ্যাসিড তৈরি করবে এবং হাইড্রোজেন গ্যাসের বুদবুদ উঠবে। তোমাদের বইতে এটা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লেখা আছে, তোমরা বইটা খুব সুন্দর করে লিখবে। আর যেহেতু তোমরা বিজ্ঞান, তোমাদের সায়েন্সের স্টুডেন্ট না, তোমাদের বই থেকে একটু তথ্যগুলো বেশি দিবে। ঠিক আছে, বইয়ের তথ্যগুলো খুব সহজভাবে লেখা আছে, সেখান থেকে দিলেই হবে। এই হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষণ, অর্থাৎ আমরা বিদ্যুতের সাহায্যে কপার সালফেট দ্রবণটাকে বিশ্লিষ্ট করব, অর্থাৎ ভাগ করে দিব, প্লাস চলে যাবে একদিকে, মাইনাস আয়ন চলে যাবে আরেক দিকে, এবং এই প্লাস আয়ন যেটা কপার 2+ আয়ন সেটা কি হবে, সেটা ক্যাথোডে যে জমা হবে, অর্থাৎ এখানে ধাতুর কপার ধাতুর আস্তরণ পড়বে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষণ। আচ্ছা, এবার আমরা দেখব আমাদের ঘ নাম্বার প্রশ্ন, যেটা প্রাত্যহিক জীবনে উদ্দীপকের প্রক্রিয়াটির গুরুত্ব বিশ্লেষণ করো। আমাদের দৈনন্দিন জীবনে এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটার গুরুত্ব কি। ঠিক আছে, তোমরা জানো যে আমাদের বইতে 3টা পয়েন্ট দেওয়া আছে, যে তড়িৎ বিশ্লেষণের পরে আরো 3টা পয়েন্ট দেওয়া আছে, যে আমরা দৈনন্দিন জীবনে কিভাবে তড়িৎ বিশ্লেষণটাকে ব্যবহার করে উপকৃত হই। দেখো, আমি এখানে কিছু পয়েন্ট লিখে নিয়ে আসছি। তোমরা প্রথমে যে কাজটা করবে, আমি কিন্তু একটা প্রশ্নের অ্যান্সার লিখিনি। ঠিক আছে, তোমরা খুব সুন্দর করে প্রথমে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে সেটা লিখবে, যে প্রক্রিয়ায় কোন একটা দ্রবীভূত বা বিগলিত তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে, তড়িৎ বিশ্লেষ্যটা কি, তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে ওই যে কোন একটা লবণ, হ্যাঁ, আয়নিক যৌগ হয় সাধারণত এগুলা, হ্যাঁ, অ্যাসিডও হয়, অ্যাসিডের মধ্যে দিয়ে তড়িৎ বিশ্লেষণ হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে সাধারণত কপার সালফেট, তোমাদের বইতে লবণগুলো দেওয়া আছে। তো কোনো একটা তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের ফলে এই দ্রবণের ধনাত্মক এবং ঋণাত্মক অংশকে কি করে দিবে, আলাদা করে বা বিশ্লিষ্ট করে দিবে, সেটাকেই বলে তড়িৎ বিশ্লেষণ। এখন এই তড়িৎ বিশ্লেষণের সাহায্যে আমরা প্রাত্যহিক জীবনে কি কি ব্যবহার করি, অর্থাৎ কিভাবে কাজে লাগাই। দেখো, প্রথমে দিয়েছি আমি তড়িৎ প্রলেপন। তবে তড়িৎ প্রলেপনের আগে তোমাদের বইতে এই বিষয়টা একটু ছোট করে লেখা আছে, তো জিঙ্কের প্রলেপ দেওয়া হয় যেটা, সেটাকে বলা হয় আসলে গ্যালভানাইজিং। তো গ্যালভানাইজিং করার জন্য আমাদের কি লাগে, এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি লাগে। ঠিক আছে, তো গ্যালভানাইজিং এর ক্ষেত্রে সাধারণত একটি ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, যাতে ওই ধাতুটা মরিচার হাত থেকে বা ক্ষয় হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। গেল 1 নাম্বার। এরপর তোমরা কি দিবে, তড়িৎ প্রলেপন বা ইলেকট্রো
প্লেটিং বলে যেটাকে ইলেকট্রোপ্লেটিং, তড়িৎ প্রলেপন। ঠিক আছে, এখানে কি করবে সাধারণত আমরা জানি তড়িৎ প্রলেপনে একটি কম মূল্যবান বা একটু নিকৃষ্ট ধাতু যেগুলোকে বলে, যেমন কপার, ব্রোঞ্জ, হ্যাঁ, এইগুলোর উপর আমরা কি করি একটু দামি ধাতু যেগুলা মূল্যবান ধাতু, সোনা, নিকেল, ঠিক আছে, এদের কি করি সিলভার, এদের প্রলেপ দেই। তাহলে এই যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে এই যে এখানে দেখো যে আমরা এই যে কপারটাকে যেখানে রেখেছি ক্যাথোডে, তুমি ধরো তোমার একটা চামচের কারখানা অ্যালুমিনিয়ামের, এটার উপর তুমি কি করবে যাতে উপরে চকচক করে, হ্যাঁ, আবার এটা নষ্ট না হয় বাতাসের হাত থেকে রক্ষা করার জন্য এটার উপর একটু দামি ধাতু সিলভারের প্রলেপ দিবে। তাহলে কি করতে হবে, এই যে চামচটাকে, তোমাদের বইতে আছে একটা কাঁটা চামচ, এইখানে দেয়া আছে ক্যাথোডে। ক্যাথোডে কেন? কারণ আমরা জানি যে ধাতু অংশ যেটা অর্থাৎ প্লাস প্রান্ত সেটা যাবে কোথায়? ক্যাথোডে। ঠিক আছে, প্লাস আয়ন ক্যাটায়নটা ক্যাথোডে যাবে। তো এখানে তুমি তখন কি করবে, সিলভার নাইট্রেট দ্রবণ ব্যবহার করবে লবণের, সেখান থেকে সিলভার আয়নটা কোথায় যাবে? ক্যাথোডে যে জমা হবে। ঠিক আছে, অর্থাৎ তাহলে এই যে তোমার যে চামচটা সেই চামচের মধ্যে সিলভারের প্রলেপ পড়বে এখানে। ঠিক আছে, এইভাবে আমরা তড়িৎ বিশ্লেষণের সাহায্যে তড়িৎ প্রলেপন করে থাকি। ঠিক আছে, এরপর তড়িৎ মুদ্রণ। তোমরা জানো যে তড়িৎ মুদ্রণে তোমাদের বইতে 3-4টা লাইন দেয়া আছে, তোমরা বই থেকেই লেখার চেষ্টা করবে, সরাসরি খুব সাজিয়ে গুছিয়ে লেখা আছে এখানে। এই যে ব্লক, হরফ এগুলো তৈরি করা হয় তড়িৎ বিশ্লেষণের সাহায্যে। ঠিক আছে, অর্থাৎ মোমের উপর প্রথমে ছাঁচ দেওয়া হয় প্রথমে, এরপর সেখানে গ্রাফাইট দেওয়া হয়। তারপর গ্রাফাইট কেন দেওয়া হয়? গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী। এরপর সেখানে কি করবে, কপার সালফেট দ্রবণের মধ্যে সেটাকে যখন তুমি রাখবে তখন কপারের প্রলেপ পড়বে। এইভাবে মুদ্রণ এবং ব্লকের কাজ করা হয়। ঠিক আছে, আচ্ছা, হরফ, মুদ্রণ এগুলা। এরপর যেটা দেয়া আছে ধাতু নিষ্কাশন এবং শোধন। আমরা আকরিক থেকে, হ্যাঁ, বিভিন্ন ধাতু নিষ্কাশন করি, সেই ধাতুগুলা কিন্তু এখানে তোমার সরাসরি বিশুদ্ধ ধাতু হিসেবে থাকে না, সেগুলোর সাথে অনেক ভেজাল মিশ্রিত থাকে, আকরিক হিসেবে থাকে। তো আকরিক থেকে আমরা এই ধাতুগুলাকে প্রথমে নিষ্কাশন করি তড়িৎ বিশ্লেষণের সাহায্যে, এবং নিষ্কাশনের পর সেগুলোকে আবার আমরা ব্যবহার উপযোগী করি, অর্থাৎ পরিশোধন করি বা বিশুদ্ধ করি। ঠিক আছে, এই প্রক্রিয়াটার জন্য আমাদের এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির দরকার। আরো কিছু কাজ আছে, হ্যাঁ, এইগুলার, যেমন আমরা কোনো একটা ডিসি মেইন লাইনের কোনটা ধনাত্মক প্রান্ত সেটাকেও নির্ণয় করতে পারি তড়িৎ বিশ্লেষণের সাহায্যে। কোনো একটা ধাতু ক্ষয় হয়ে গিয়েছে, যেমন এই যে কপারের একটা ধাতু আছে সেটা ক্ষয় হয়েছে, তুমি কি করবে, এই ক্ষয়টাকে পূরণ করার জন্য এইখানে রাখবে, যে ক্যাথোডে রাখবে। ঠিক আছে, ক্যাথোডে রাখলে কি হবে, সেটা প্রলেপ পড়বে ক্যাথোডে, ওই কপারের প্রলেপ পড়ে ওই ধাতুর ক্ষয়টা রোধ হয়ে যাবে। তো এইভাবে অনেকগুলা কাজ আছে, তোমরা বইতে যে 3-4টা পয়েন্ট আছে এগুলাই লেখার চেষ্টা করবে, যে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে আমাদের প্রাত্যহিক জীবনে এই কাজগুলা করি। শেষে সুন্দর করে উপসংহার লিখে দেবে যে আমাদের এই প্রাত্যহিক জীবনে তড়িৎ বিশ্লেষণের গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, তো আশা করি তোমরা ক্লাসটি বুঝেছো। না বুঝে থাকলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে। ঠিক আছে, ক্লাসগুলো সব মনোযোগ দিয়ে দেখবে, এবং তোমাদের সামনে এসএসসি পরীক্ষা, তোমরা খুব মনোযোগ দিয়ে বাসায় পড়াশোনা করবে। ঠিক আছে, পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নাও। আজকে এই পর্যন্তই, অন্য এক ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।